সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, জাতিসংঘ ফোরামে বাংলাদেশের অভিযোগ। চিন্ময় ইস্যুতে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি বক্তব্য, জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ এস্টেট, সাভারে বিলাসবহুল বাগানবাড়ি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় ২ দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের ১৭তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন। ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়েও অভিযোগ করা হয়। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরিফুল ইসলাম বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে সরকার প্রস্তুত বলে জানান। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। অপরদিকে সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়ে চিন্ময়ের ন্যায় বিচার আশা করছে দিল্লি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফাহিম। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাই কমিশনের সামনে এসে সমাবেশে যোগ দেন, যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়। এদিকে শুক্রবার ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লিখিত বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ ও ন্যায় বিচার আশা করেন তিনি। That India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. এ পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলে তাই দেখার বিষয়। ওমর ফাহিম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মিরপুর পল্লবীর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন মোল্লা বিতর্কিত কর্মকাণ্ড আর বক্তব্য দিয়ে সবসময় আলোচিত ছিলেন। সরকারি জমি দখল সে ছিল সিদ্ধহস্ত। শেখ হাসিনার ক্ষমতার ১৬ বছরে দুয়ারিপাড়ার এক দাগে দখলে নিয়েছেন ওয়াকফ এস্টেটের ১১,৭৫০ কোটি টাকার জমি। ইলিয়াস মোল্লা এখন পলাতক, কিন্তু তার সহযোগীরা ক্ষমতার পালাবদলের পরও সেই জমি এখনও দখল রেখেছে। কামরুজ্জামানের তোলা ছবিতে দীপু শিকদারের সরেজমিন প্রতিবেদন। লুচ্চামি করছে, ডাকাতি করছে, সব করছে। ওই ছিল একটা বড় বাটপাস সিটার, ওই হাউজিং থেকে লক্ষ লক্ষ টাকা খায়া এই হাউজিং এর লগে এখন বহাইছে সম্পূর্ণ অবৈধভাবে। লুটপাট, চাঁদাবাজি ও দখলের টাকায়
ঢাকা ও সাভারে এমনই বিলাসী বাগানবাড়ি গড়ে তুলেছেন ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা। নিজের সম্পদ নিয়ে কখনো রাগঢাক করতেন না তিনি। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত হয়েছেন বহুবার। মিরপুরকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো ইলিয়াস মোল্লা গত ১৬ বছরে ছিলেন দখল বাণিজ্যের রাজা। মিরপুর এখন সিঙ্গাপুর। রাজধানীর রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখলে নিতেও দ্বিধা করেননি তিনি। এক দাগেই দখলে নিয়েছেন ৮৮ একর জমি, গড়ে তোলেন ছোট বড় ১০,০০০ ঘর। সরকারি জায়গায় আছে দখলে, খাস মনে করেন যে যার যেরকম ক্ষমতা ব্যবহার করতে পারে তারা ওরকম করে দখল করে থাকে। দেখা যাইতেছে এগুলো যখন যে সরকার আসে ক্ষমতায়, সেই ক্ষমতায় চলে। বিশৃঙ্খলভাবে ছেলেরা গাঞ্জা টাঞ্জা খাইতো, ডাক ডাক দিলে মনে করেন যে উল্টাপাল্টা মনে করেন যে মারধরও শিকার হইতো, তারপর তো গালাগালি আছেই। দখলে নেওয়া জমির মূল্য প্রায় ১২,০০০ কোটি টাকা, যা শুনলে যে কেউই চমকে উঠবেন। এসব প্লট বিক্রির পরিকল্পনাও ছিল তার, কিন্তু ক্ষমতা হারিয়ে সেসব ভেস্তে গেছে। তবে ক্ষমতার পালাবদল হলেও জমি উদ্ধার হয়নি এখনো। এরপর থেকে তো হরিলুট চলছে। এই আশেপাশে যত জায়গাগুলো খালি ছিল সব জায়গা বস্তি টস্তি কইরা মাটি ভাড়া দিয়া এইভাবে, বা নিজেরা ঘর উঠাইয়া ভাড়া দিয়া এইভাবে চলছে আর কি। এখন পর্যন্ত এইভাবেই আছে। দুয়ারিপাড়া বাজার এলাকায় ওয়াকফ এস্টেটের প্লট ছাড়াও ব্যক্তি মালিকানাধীন প্লট, ব্যবসা প্রতিষ্ঠান এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লটেও ছিল তার ভয়ঙ্কর থাবা। এই যে শেষ মারা নামার জায়গাটা, এটা কোনো হাউজিং এর না, এটা বলাই বস্তি আছিল, এটারও নিচে শেষ করে ওর এলাকার সঙ্গভঙ্গ লইয়া দল করছে। ভাঙার পরে এবার ভাঙিয়া দিছে, করে ঠেলে লাইয়া পড়ছি আমরা। দখলদারিত্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ওয়াকফ এস্টেটের দ্বন্দ্ব সুযোগ কাজে লাগিয়েছেন ইলিয়াস মোল্লা। সরকারি জায়গাগুলো তো দখল করছে আর জুলুম করে। একটা মন্ত্রী মানুষ এত জুলুম, প্রশাসন হেল লাগে। ওরা মাটি ভরাট করে দখল করতে, খালি জায়গা ছিল। এসব অপকর্মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন তার সঙ্গী। ইলিয়াস মোল্লা নিজেই এই এলাকার নেতৃত্ব দিয়েছে, তাদের অনুসারীরাই এই কর্মকাণ্ডগুলো করেছে। ১০০ ফুটের ভিতরে ৪ জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে ন্যাশনাল হাউজিংয়ের পক্ষ থেকে এবং লোকাল প্রশাসন থানা ওসি সাহেবের নেতৃত্বে। আমি এখানে ২০ বছর এখনো পানির বিল আমার নামে আসে, আমি এই পোলোটা আইতে পারি না। ঘটনা বুঝছেন, এই হাউজিংয়ের কিছু সন্ত্রাসী আছে, তারা এখানে ঢুকতে দেয় না। ওয়াকফ কর্তৃপক্ষ বলছে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে অনেকবার। ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটা সিন্ডিকেট হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা প্লাস কিছু দালাল বিভিন্ন সময় আমাকে হুমকি দিছে যে তোমাদের মতো মানুষ গুম করে ফেলাবো, কোনো খবরও পাবা না, কোনোদিন ২-৩টা মার্ডার কেসে জেল খাটবা, আজীবনেও বাইরে হতে পারবা না, এরকম ধরনের হুমকি দিছে। মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভাগ ১-এ এখনও ইলিয়াস বলয়ের কর্মকর্তা কর্মচারীরাই বহাল আছেন, আর তাই ২১-এ ক্যামেরা যাওয়ার খবর শুনে সটকে পড়েন অনেকে। এখানেই শেষ নয়, ইলিয়াস মোল্লা ও তার সিন্ডিকেটের অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বাণিজ্য করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। পলাতক ইলিয়াস মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। ৩ মাস পার হলেও ফেনীতে শুরু হয়নি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। মাদারীপুরের কালকিনিতে হাত বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় ৪ জন আহত হয়েছে। সকালে পৌরসভার দক্ষিণ ঠ্যাঙ্গামারা এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত আমিন ব্যাপারী, লিপু হাওলাদার, মোস্তফা ব্যাপারী ও আসিফ হাওলাদারকে চিকিৎসার জন্য গোপনে বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ওই এলাকার শহীদুল হাওলাদারের একটি পরিত্যক্ত ঘর হতে ১২টি হাত বোমা উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী বলছে পুলিশ বোমা নিয়ে যাওয়ায় নতুন করে বোমা বানাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকার পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নাতি আগুন জ্বালাই দুধে উড়াইতে গেছে, চুলা বাস্ট হয়ে গেছে। গতকাল যেই বাড়িতে পুলিশ বোম উদ্ধার করছে সেই একই বাড়িতে আজকে বোম বানাইতে যাওয়া ৪ জন আহত হয়েছে বোম ব্লাস্ট হয়ে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় ৩ মাস পার হলেও সরকারিভাবে শুরু হয়নি
পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ ঠাঁই নিয়েছেন অন্যের ঘরে। ক্ষতিগ্রস্তরা বলছেন, তালিকায় নাম ওঠানো ছাড়া সরকারিভাবে আর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে পুনর্বাসনের পাইলট প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর আগস্টের শেষ সময়ে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী। জেলা প্রশাসনের তথ্য বলছে, এ বন্যায় ফেনীর ৬ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় ৮,৬৫৯ ঘর। এর মধ্যে সম্পূর্ণভাবে ধসে পড়ে ১,৭১৮টি। বন্যায় সহায় সম্বল হারানোদের অভিযোগ, তালিকা হলেও এখনো মেলেনি সহায়তা। বন্যা আজ ৩ মাস গড়ানো আমার ভাঙ্গি চুরি গেছে, তখন আজকে ৩ মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না। এই ৩ মাসের ভিতরে এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা টাকা খুব কষ্ট করিতেছি। সরকার যদি আমাদের দিন ভাবে অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে, আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতে পারবো। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ লাখ টাকা। পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে সব পরিবারকে। একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিভিন্ন এনজিও এই পুনর্বাসনের কাজ করছে। ফেনীতে এবারের বন্যায় সব মিলে ১,০২০ কোটি ৭২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। মেয়ে ফারিয়ার মালটা পছন্দ। সন্তানের জন্য মালটা কেনার কথা বলে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে গিয়েছিলেন রংমিস্ত্রি আশরাফুল ইসলাম। শহরে এসে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। শহীদ হন আশরাফ। পরিবারে নেমে আসে অন্ধকার। তার স্ত্রীর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, 2 সন্তানকে মানুষ করা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবুঝ শিশুর চোখে আকুল আকুতি। হয়তো বাবা ফিরে আসবেন পছন্দের মালটা নিয়ে। স্বামীর কথা মনে হলে লাবণী আক্তার ইতির চোখে বাদ মানে না জলের ধারা। স্ত্রী ও 1 ছেলে 1 মেয়ে নিয়ে সুখের সংসার ছিল আশরাফুল ইতি দম্পতির। রং মিস্ত্রির কাজ করে চলে যেত সংসার। জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু হলে আশরাফ চলে যান কুষ্টিয়া শহরে, যোগ দেন আন্দোলনে। 5 আগস্ট সংঘর্ষ চলার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান আশরাফুল। এই দেশে মনে হয় কোনো মানুষ ছিল না। আমরা 2 দিন রান্না করেছিলাম না, কেউ আমারে কোনো খোঁজ দিছিল না, আমার শ্বশুরবাড়ির লোকও খোঁজ দিছিল না। কিন্তু যখন টাকা পাওয়ার কথা শুনে তখন এসে ঝগড়া করতে হয়ে চলে যায়। তখন সবাই বলেছিল যে এই সংসারের দায়িত্ব নিলাম, ছেলে মেয়ের দায়িত্ব নিলাম, কিন্তু এখন কেউ দায়িত্ব নিয়ে নাই। আমারই সব কিছু দেওয়া লাগে। আশরাফুলের ছেলে ফাহিম মাহমুদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করছে। বাবার স্বপ্ন পূরণে এই বয়সে সচেষ্ট ফাহিম। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। বাবার স্বপ্ন ছিল আমার আলেম হওয়া আর আমার বোনের যদি ডাক্তার। আমরা মাদ্রাসাতে যতটুকু পাই তাকে সাহায্য করতেছি, তার পাশে থাকতেছি, তাকে বোঝাচ্ছি যাতে সে তার বাবার কষ্টটা আমাদের মাধ্যমে ভুলে থাকতে পারে। দেশের জন্য প্রাণ দেয়া আশরাফুলের পরিবারের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। সবাই আগায় আসি, পরিবারের দিকে যেতে আগায় আসে, তার পাশের দ্বারাই আমার মনে হয় পরিবারটা সুন্দরভাবে আগায় যাবে। আশরাফ হত্যার বিচার চেয়ে 29 জনকে আসামি করে মামলা করেছেন স্ত্রী লাবণী। শত কষ্টের মাঝেও 2 সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চান তিনি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, জাতিসংঘ ফোরামে বাংলাদেশের অভিযোগ। চিন্ময় ইস্যুতে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি বক্তব্য, জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ এস্টেট, সাভারে বিলাসবহুল বাগানবাড়ি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। একুশের সাথেই থাকুন।